হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুইটি ভয়ঙ্কর ঘটনা। প্রথমে আপনারা শুনতে পাবেন আমাদের একজন লিসেনার সোহাগ বিশ্বাসের লেখা বট গাছের জিন নামক একটি ভয়ঙ্কর ঘটনা। এরপর আপনারা শুনতে পাবেন আমাদের আর একজন বন্ধু আনোয়ার হোসেনের লেখা পেতনি ঘটনা। এই ঘটনাটি সরাসরি আপনারা আরাফাত ভাইয়ের কণ্ঠে শুনতে পাবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootaadda.stories@gmail.com bhootaadda.stories@gmail.com। এখানে আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনা, সোহাগ বিশ্বাসের বট গাছের জিন। চলুন শুনে আসি। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ইমরান ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনিও ভূত আড্ডার সকল লিসেনারগণ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার নাম সোহাগ বিশ্বাস। আমার বাড়ি ঠাকুরগাঁও, আর আমি ঢাকার কেরানীগঞ্জে থাকি। আমি ভূত আড্ডার একজন অনেক বড় ভক্ত বলতে পারেন। আমি লাইভে ঘটনাগুলো শুনতে পারি না, কিন্তু পরে ডাউনলোড করে কাজের ফাঁকে আমি ঘটনাগুলো শুনি। ইমরান ভাই, আজ আমি একটা ঘটনা বলবো। এই ঘটনাটা আমি শুনেছি আমার দাদার কাছ থেকে। ইমরান ভাই, বাংলা তেমন একটা লিখতে পারি না জন্য লেখার মাঝে অনেক ভুল থাকতে পারে। আপনি দয়া করে একটু কষ্ট করে পড়বেন। আর আমার ঘটনাটা শেয়ার হলে আমাকে মেসেজ করে জানিয়ে দেবেন প্লিজ। আমার দাদা আমাকে যেভাবে ঘটনাটা বলেছে আমি ঠিক তেমনভাবেই ঘটনাটা বলার চেষ্টা করছি। গুছিয়ে বলতে পারবো কিনা জানি না, তারপরেও গুছিয়ে বলার চেষ্টা করব। কিছুটা অগোছালো হলে কিছু মনে করবেন না। তাহলে আমি ঘটনাটা আমার দাদার মতো করেই বলছি। 1990 কি 92 সালের ঘটনাটা ঘটে। যার সাথে ঘটনাটা ঘটে সে আমার পাড়া প্রতিবেশী বড় ভাই হয়। তার নাম ছিল বসির। সে এখন আর বেঁচে নেই। বসির পেশায় একজন ভ্যান চালক ছিল। বসির অনেক ভালো মানুষ ছিল, আর সেই সাথে অনেক সাহসীও ছিল। যখন বসিরের সাথে ঘটনাটা ঘটে তখন বসিরের সংসারে তার বউ আর 2 ছেলে ছিল। ভ্যান চালিয়ে বসির ভালোই রোজগার করত। 1990 সালে এত উন্নত ছিল না। সন্ধ্যার পর বিশেষ করে দরকার ছাড়া কেউ বাইরে বের হতো না। একদিন বসির সকালবেলা ভ্যান নিয়ে বের হয়। বাড়ি ফিরতে তার অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে খাওয়া দাওয়া করে বসির শুয়ে পড়ে। রাত আনুমানিক 12টা বা 1টা বাজে। তখন কেউ একজন বসিরকে ডাক দেয়। বসির ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখে তার ওই এক প্রতিবেশী চাচা তাকে ডাকছে। বসির বের হয়ে সেই চাচাকে জিজ্ঞেস করে এত রাতে ডাকছে কেন। সেই চাচা জানায় তার ছেলের বউ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এত রাতে তো ভ্যান পাওয়া যাবে না, তাই সে বসিরকে ডাকতে এসেছে। বসিরকে আর কিছু বলতে হয়নি। বসির ঘরে গিয়ে তার বউকে বলে ভ্যান নিয়ে বের হয়। তারপর সেই চাচার বাড়িতে গিয়ে তার ছেলের বউকে ভ্যানে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। রাতের বেলা বসির একটা হ্যারিকেন জ্বালিয়ে ভ্যানের সামনে ঝুলিয়ে রাখে। সেই হ্যারিকেনের আলোতে বসির ভ্যান চালায়। হাসপাতালে পৌঁছে সেই চাচা বসিরকে তার ভ্যান ভাড়া দিয়ে দেয়। বসির ভাড়ার টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যখন বসির ভ্যান নিয়ে হাসপাতালে যাচ্ছিল তখন কোনো সমস্যা হয়নি।
বসির হ্যারিকেনের আলোতে সামনে দেখে ভ্যান চালাচ্ছে। রাস্তাটা মাটির রাস্তা ছিল। রাস্তার দুই পাশে বড় বড় গাছ আর ঝোপঝাড় ছিল। বসির গ্রামের মানুষ, আর রাতের বেলা চলাফেরা করার অভ্যাস আছে তার, তাই ভয় পাওয়ার কোনো কারণই নেই। বসির তার মতো করে ভ্যান চালাতে থাকে। ভ্যান চালাতে চালাতে বসির হ্যারিকেনের আলোয় দেখতে পায় একটা মানুষ হেঁটে যাচ্ছে। বসির লোকটার কাছে গিয়ে ভ্যান থামিয়ে লোকটাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। লোকটা বসিরকে হাতের ইশারায় সামনের দিকে যাবে বোঝায়। বসির লোকটাকে ভ্যানে উঠতে বলে। লোকটার শরীর একটা পুরাতন চাদর দিয়ে ঢাকা ছিল, মুখটাও চাদর দিয়ে ঢাকা। বসির লোকটাকে দেখে পাগল মনে করে। লোকটা ভ্যানের পিছে উঠে বসে। বসির পিছন ফিরে দেখে লোকটা ভ্যানে উঠেছে, কিন্তু বসির একটু অবাক হয়, কারণ কেউ ভ্যানে উঠলে ভ্যান কিছুটা নড়ে আর একটু ভারী মনে হয়, কিন্তু লোকটা ভ্যানে ওঠার সময় কোনো ঝাঁকিই হয়নি। বসির বিষয়টি গুরুত্ব দেয় না। বসির ভ্যান চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর রাস্তা থেকে একটু দূরে একটা বটগাছ পড়ে। বসির সেই জায়গায় আসার পর লোকটা বসিরকে ভ্যান থামাতে বলে। লোকটা নাকি সুরে বসিরকে ভ্যান থামাতে বলে। বসির ভ্যান থামালে লোকটা ভ্যান থেকে নেমে সেই বটগাছের দিকে চলে যায়। বসির অবাক হয় না, কারণ বসির মনে করেছিল লোকটা পাগলই হবে। বসির আবার ভ্যান নিয়ে চলতে থাকে। একটু পর বসির খেয়াল করে বসির আবার সেই বটগাছের কাছেই চলে এসেছে। বসির একটু অবাক হয়, কারণ একটু আগেই বসির বটগাছ পার করে গেছে। বসির আবার ভ্যান চালাতে শুরু করে। একটু পর বসির আবারও সেই একই জায়গায় চলে আসে। বসির এবার বিষয়টা বুঝতে পারে। বসির বুঝতে পারে বিষয়টা স্বাভাবিক কিছু না, কারণ বসির গ্রামের মানুষ, সে এসব বিষয়ে ভালো করেই জানে। বসির বুঝতে পারে সে খারাপ কোনো জিনের পাল্লায় পড়েছে। বসির এবার ভ্যান থেকে নেমে হ্যারিকেনটা হাতে নেয়, তারপর বটগাছের দিকে হ্যারিকেনের আলোটা ধরে, কিন্তু বসির সেখানে কিছুই দেখতে পায় না। বসির হ্যারিকেনটা হাতে নিয়ে হেঁটে হেঁটে ভ্যানটা নিয়ে চলে যায়। বসির মনে মনে দোয়া পড়ে আর হাঁটে। বসিরের মনে একটু একটু ভয় করছিল, তবুও সে সাহস নিয়ে চলতে থাকে। কিছু দূর আসার পর বসির আবারও দেখে সেই একই জায়গায় চলে এসেছে। এবার বসির বেশ ভয় পায়। বসির তখন একটা হাসি শুনতে পায়। হাসিটা অনেক ভয়ঙ্কর ছিল। হাসি শুনে বসিরের মনে ভয় চলে আসে। হাসিটা সেই বটগাছের দিক থেকে আসছিল। বসির তার হাতে রাখা হ্যারিকেনটা বটগাছের দিকে ধরে, আর তখন বসির একটা খুব ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। বসির দেখে একটা মানুষ বটগাছ থেকে নেমে আসছে। টিকটিকি যেমন ভাবে দেয়ালে ঘুরে বেড়ায়, ঠিক তেমন ভাবে সেই মানুষটা বটগাছ থেকে নেমে আসছে। বসির এটা দেখে খুবই ভয় পায়। বসির সেই মানুষটার চেহারা দেখতে পায় না, কারণ তার চেহারাটা চুল দিয়ে ঢাকা ছিল। সেই মানুষটা মাটিতে হামাগুড়ি দিয়ে বসিরের দিকে আসে। বসির সেখান থেকে দৌড় দিতে চায়, কিন্তু বসির সেখান থেকে একটুও নড়তে পারছিল না। মনে হচ্ছে তার পা দুইটা সেখানেই আটকে গেছে। বসির বুঝতে পারে এটা খারাপ জিন। বসির জোরে জোরে দোয়া পড়ে। সেই মানুষটা বসিরের খুব কাছে চলে আসে। তারপর সেই মানুষটা তার মাথাটায় একটা ঝাঁকি দেয়। তখন তার মুখের ওপর থেকে চুলগুলো সরে যায়। বসির দেখে তার পুরো মুখটা আগুনে ঝলসানো। তার কোনো চোখ নেই, চোখের জায়গায় দুইটা গর্ত, আর মুখের মধ্যে বড় বড় দাঁত। বসির তো এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। বসির ভয়ে ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে নড়তেই পারছিল না। আচমকা সেই মানুষরূপী ভয়ঙ্কর জিনটা বসিরের পায়ে একটা কামড় দেয়। কামড় দেওয়ার সাথে সাথে বসির যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বসির তার একটা পা দিয়ে সেই মানুষরূপী খারাপ জিনটাকে একটা লাথি দেয়, কিন্তু সে বসিরের পা ছাড়ে না। বসির হারিকেনের আলোয় দেখতে পায় তার পা থেকে তাজা রক্ত বেয়ে পড়ছে। বসির যন্ত্রণায় অনেক জোরে জোরে চিৎকার করে, কিন্তু বসির নিজেকে ছাড়াতে পারে না। তারপর বসির সেই দুষ্ট জিন্নের চুল চেপে ধরে, আর তখনই সেই দুষ্ট জিনটা বসিরের পা ছেড়ে দেয়। পা ছেড়ে দিয়ে সে একটা অদ্ভুত রকমের আওয়াজ করে।
বসির তখন হ্যারিকেনটা সেই দুষ্ট জিনটার মুখের কাছে নিয়ে যায়। তখন সেই দুষ্ট জিনটা নিজেকে ছাড়ানোর জন্য বসিরের হাত চেপে ধরে, কিন্তু বসির তার চুল ধরেই রাখে। বসির তার হাতের সাথে এক গোছা চুল পেঁচিয়ে নেয়। দুষ্ট জিনটা ছাড়া পাওয়ার জন্য অদ্ভুত আওয়াজ করে। এমন আওয়াজ বসির আগে কখনোই শোনেনি। বসিরের পা থেকে অনেক রক্ত বের হয়। বসির সাহসী হওয়ায় সে দুষ্ট জিনটাকে ছাড়ে না। বসির দুষ্ট জিনটাকে কয়েকটা লাথি মারে। তারপর বসির হ্যারিকেনটা মাটিতে রেখে এক হাত দিয়ে হ্যারিকেনের কাচের অংশ খুলে ফেলে। তারপর সরাসরি আগুন নিয়ে সে দুষ্ট জিনটার মুখের কাছে নিয়ে যায়। এবার দুষ্ট জিনটা মাটিতে শুয়ে পড়ে আর বসিরের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে। বসির চিন্তা করে সে দুষ্ট জিনটার চুল পুড়িয়ে দেবে। বসির হ্যারিকেনটা চুলের কাছে নিয়ে যেতেই হঠাৎ একটা বাতাস এসে হ্যারিকেনটা নিভিয়ে দেয়। তখন অন্ধকার হয়ে যায়। বসির ভয় পেয়ে যায়। বসির তখনও হাতের মুঠোয় চুল ধরেছিল। বসিরের মনে কেন জানি ভয় লাগতে থাকে। বসির চুল ছেড়ে দিয়ে হ্যারিকেন আর ভ্যান ওখানে রেখে এক দৌড় দেয়। এক দৌড়ে বসির তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বসির তার বউকে ডাক দেয়। বসিরের বউ দেখে বসিরের পা থেকে রক্ত বের হচ্ছে আর বসির হাঁপাচ্ছে। বসিরের বউ বসিরের পা বেঁধে দেয়, তারপর বসিরকে ঘরে নিয়ে যায়। বসিরের বউ জিজ্ঞেস করে কাটলো কিসে। বসির তার বউকে বলে কিভাবে কি হয়েছে। বসিরের কথা শুনে বসিরের বউ অনেক ভয় পায়। তারপর বসিরের বউ তার পাশের বাড়ি থেকে দুইজন লোককে ডেকে আনে। বসির তাদেরকেও সব বলে। তারপর সেই দুইজন আরও কয়েকজনকে সাথে নিয়ে সেই বটগাছের কাছে যায়। সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। তারা দেখে বসিরের ভ্যান রাস্তার ওপর রাখা আছে আর হ্যারিকেনটা নিচে পড়ে আছে। তারা ভ্যানটা নিয়ে চলে আসে। সকালবেলা বসিরের বউ বসিরকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ বসিরকে তেল পরা দেয় আর একটা তাবিজ দেয়। সেই সাথে কবিরাজ বসিরকে পায়ের চিকিৎসা করাতে বলে আর তেল পরাটা পায়ে লাগাতে বলে। বসির অনেকদিন পায়ের জন্য অসুস্থ ছিল। বসিরের পায়ে একটা বড় ক্ষত হয়ে যায়। সেই ক্ষতটা বসিরের পায়ে থেকেই যায়। অবশ্য পরে আর বসিরের সাথে কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এটা ছিল আমার দাদার কাছ থেকে শোনা একটা ঘটনা। আমি আশা করি আমার ঘটনাটা আপনি শেয়ার করবেন, পড়ে শোনাবেন সবাইকে। সময় পেলে আমি আবারও সত্যি ভয়ের ঘটনা লিখে পাঠাবো। ভালো থাকবেন ইমরান ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহাগ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই ভয়ঙ্কর ছিল ঘটনাটি। ঘটনাটি যদিও খুব ছোট ছিল, কিন্তু কথায় বলে না, ছোট মরিচের ঝাল বেশি, এটা ঠিক তেমনই ছিল। ছোট্ট ঘটনা হলেও অনেক দুর্ধর্ষ ভয়ঙ্কর ছিল, অনেক অনেক বেশি ডার্ক ছিল। তো আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সোহাগ ভাইয়ের এই ঘটনাটি কেমন লাগলো। তো সোহাগ ভাই, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম, কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমাদেরকে আপনার নেক্সট ঘটনা। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনা, অর্থাৎ আনোয়ার হোসেনের লেখা পেতনির ঘটনা। ঘটনাটি সরাসরি আমরা শুনবো আরাফাত ভাইয়ের মুখে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরাফাত, ভোতাড্ডার একজন অ্যাডমিন। আজকে আপনাদের জন্য আমি একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি। গল্পের মূল লেখক আনোয়ার হোসেন ভাই। তিনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। অনেক রাত করে গ্রামের মেঠোপথ ধরে হেঁটে বাড়ি ফিরছি। রাত বেশি হওয়াতে গ্রামের রাস্তায় গাড়ি পাইনি। অন্ধকার আকাশে চাঁদের আলো আলোকে সঙ্গী করে সামনের দিকে হেঁটে যাচ্ছি। আশেপাশে কেউ নেই। মাঝে মাঝে পাশের খোলা মাঠ থেকে শিয়ালের ডাক শোনা যায়। হঠাৎই আকাশের অবস্থা পাল্টে যায়। কিছুক্ষণ আগেও কি সুন্দর চাঁদের আলোতে করছিলাম, মুহূর্তেই পরিবেশটা বদলে গেল।
আকাশে কোনো কোনো বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আরও অনেকটা পথ বাকি আছে বাড়ি যেতে, সাথে ছাতা নেই, তাই বৃষ্টি হলে ভিজে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এত রাতে একা হাঁটছি, যদি এখন সত্যি বৃষ্টি হয় তাহলে কোথায় দাঁড়াবো? হঠাৎই দেখি রাস্তায় আমার থেকে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সেটা হেঁটে সামনের দিকে যাচ্ছে। আমি আর একটু সামনে যেতেই দেখি একটা বয়স্ক মহিলা লাঠিতে ভর করে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এত রাতে রাস্তায় একটা মহিলাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। ভূত প্রেত নিয়ে নানান গল্প শুনেছি, তাই এখন সেই সব কথা মনে পড়ছে। যখন ওই মহিলাটিকে অতিক্রম করছি তখন আমি খেয়াল করি মহিলাটি বড় একটা ঘুমটা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। হাতের লাঠিটাও কেমন যেন দেখতে। একটু সামনে এগোতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর তখন ওই বাদে বিপত্তি। এত রাতে কোথাও কোনো ঘর বাড়ি নেই, কোথাও যে একটু আশ্রয় নেব সেটাও ব্যবস্থাও নেই। তাই কিছুক্ষণ সামনের দিকে দৌড়াতে থাকি। এক সময় একটা পরিত্যক্ত একটা ছোট টঙের মতো ঘরের সামনে এসে দাঁড়ায়, তাতে বৃষ্টি থেকে বাঁচা গেল। একা পরিত্যক্ত ছোট ঘরটির সামনে দাঁড়িয়ে আছি। ইস, বৃদ্ধ মহিলাটির কথা ভেবে কষ্ট হচ্ছে। বেচারি মহিলা কি করছে এখন? রাস্তায় কোথায় গিয়ে উঠে কে জানে। আমার তো মনে হচ্ছে মহিলাটি এই বৃষ্টিতে ভিজতেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বাতাসে বৃষ্টির পানি গায়ে এসে পড়ছে, তাই একটু সরে দাঁড়াতেই কারো সাথে আমার ধাক্কা লাগে। সাথে সাথে আমি চমকে গিয়ে পাশে তাকাতেই যা দেখি তা দেখে আমি অবাক হই। পাশে তাকাতেই দেখি রাস্তার দেখা সেই বৃদ্ধা মহিলাটি আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি খুব অবাক হই। আচ্ছা, মহিলাটি এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে? আর সে তো বৃদ্ধা, ও হাতে লাঠিতে ভর করে চলে, তাহলে সে এত তাড়াতাড়ি কিভাবে এখানে আসলো? ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। মহিলাটির মুখে এখনো লম্বা ঘুমটা দেওয়া, তার শরীর একটুও ভিজেনি। কি, মহিলাটির শরীর একটুও ভিজল না? এটা কি করে সম্ভব? ভাবতেছি ও ভয়ে হয়ে আছি। যেহেতু এখানে আমি আর মহিলাটি ছাড়া আর কেউ নেই, আমি সাহস করে কয়েকবার জিজ্ঞেস করি, চাচি, আপনার বাড়ি কোথায়? তখন উনি কাঁপা কাঁপা গলায় বলে, আমি এখানেই থাকি। এটা শুনে আমি ওনার দিকে তাকাতেই ভয় পেয়ে যাই। দেখি মহিলাটির মুখে এখন ঘুমটা নেই, বাতাসে ঘুমটা উড়ে গিয়েছে। কালো লাল দেখতে ভয়ানক সেই মহিলাটিকে দেখে আমি ভয়ে সেখান থেকে দূরে পালাতে থাকি। একটু পরই আমার শরীর একেবারে ভিজে যায়। ভয়ে আমি পেছন ফিরে তাকানোর সাহস পাইনি। শুধু পেছন থেকে বারবার শুনতে পাচ্ছি, কি হলো? তুমি বৃষ্টিতে ভিজেই চলে গেলে, দাঁড়াও বলছি। কিন্তু আমি বয়ে সেদিকে কান দিইনি। কিছুটা যাবার পর দেখি রাস্তার পাশে একটা বাচ্চা কান্না করছে। এত রাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি অবাক হয়ে গেলাম। এত রাতে বৃষ্টির মধ্যে রাস্তার পাশে বাচ্চা এলো কোথা থেকে? বাচ্চাটিকে এভাবে ফেলে যাওয়াটা কি ঠিক হবে? না না, থাক। আমি অনেকের কাছে শুনেছি যে অনেক সময় খারাপ কিছু মানুষের বাচ্চার রূপ ধারণ করে থাকে। যদি এটাও মানুষের বাচ্চা না হয়ে থাকে তাহলে তো বিপদ। এটা ভেবে সামনের দিকে হাঁটতেই যাব, অমনি বাচ্চাটি কান্না করতে থাকে। আর আমিও বাচ্চাটির কান্না শুনে আর থাকতে পারলাম না। আর কিছু না ভেবেই দৌড়ে বাচ্চাটির কাছে যাই। সেখানে যেতেই দেখি একটি মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে বসে আছে। মহিলাটিকে কয়েকবার ডাক দিই, এই যে শুনছেন, আপনার বাচ্চাটি কান্না করছে কেন? আর এই বৃষ্টির মধ্যে এত রাতে আপনি এখানে কি করছেন? বাচ্চাটির তো ঠান্ডা লেগে যাবে। আমার কথা শুনে মহিলাটি আমার দিকে তাকায়, আর তখনই আমি সবচেয়ে অবাক হই। আরে, এটা তো রাস্তায় দেখা সেই বৃদ্ধা মহিলাটি। সে এখানে কিভাবে এলো? তাকে তো আমি কিছুক্ষণ পূর্বে রাস্তার পাশে ছোট টঙের সামনে দেখলাম। এটা কিভাবে সম্ভব? তখন আর আমার বোঝার বাকি নেই যে এটা আসলে কি। আমি যেই না বাড়ির পথে পা বাড়াই, অমনি সেই মহিলাটি তার কোলের বাচ্চাটিকে রাস্তার পাশে পানিতে ছুঁড়ে মারে ও ভয়ানকভাবে আমার দিকে তেড়ে আসতে থাকে। তখনও মহিলার হাতে সেই লাঠি ছিল। সে আস্তে আস্তে লাঠিতে ভর করে আমার দিকে আসতে থাকে।
আমি খেয়াল করি যেখানে বাচ্চাটিকে ছুঁড়ে মেরেছে সেখানে পানি এখনো নড়ছে। ভয়ে ভয়ে আমি সেখান থেকে দৌড়ে পালাতে থাকি। এক সময় আমি বাড়ির কাছে চলে আসি, আর আমার ঠিক সামনেই পাশের বাড়ির এক চাচাকে দেখি। উনি টর্চ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করে মাকে সব কিছু খুলে বলি। মা আমার কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, বলিস কি তুই এসব? মাকে বলি, ওই ভয়ানক মহিলাটি আমার পিছু নিয়েছিল। তখন মা বলে, বাবা তুই যা দেখেছিস তা ভালো না, তুই খুবই খারাপ কিছু দেখেছিস। তোকে পাশের বাড়ির কাকার কাছ থেকে জারিয়ে নিয়ে আসি। একথা বলে মা আমাকে সাথে নিয়ে পাশের বাড়ির কবিরাজ কাকার কাছ থেকে জারিয়ে নিয়ে আসে। মা বাড়িতে এসে আমাকে বলে, বাবা তুই যা দেখেছিস এটা কোনো মানুষ না, এটা শুধু ছেলে বা পুরুষদেরই ধরে। এটা একটা পেতনি। এই পেতনি যে কোনো সময় সুযোগ পেলে যে কোনো ছেলের প্রাণ নিয়ে নেয়। তুই ঠিক আছিস তো বাবা? আমি মাকে বলি, আরে মা তুমি এত চিন্তা করো না তো, তোমার ছেলে এখন আর ছোট নয়, আমি বড় হয়েছি। মা বলে, বাবা রে, মায়ের কাছে ছেলেরা কখনো বড় হয় না, সব সময় ছোট থাকে, তুই একটু সাবধানে চলাফেরা করবি। আমি ঠিক আছে বলে ফ্রেশ হতে যাই। এক সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরদিন সকালে রাতে ঘটে যাওয়ার বিষয়টা নিয়ে এলাকার সমবয়সীদের সাথে আলোচনা করি। সেখানে ফাহিম, খালেদ, সিফাত ছিল। তাদের মধ্যে সিফাত এই ঘটনা শুনে বলে, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে তো ভালোই হয়। আমি জিজ্ঞেস করি, ভালো হয় মানে? আমার বই প্রাণ যায় যায় অবস্থা, আর তুই কিনা বলছিস ভালো হলো। আচ্ছা সিফাত, তুই এই কথা কেন বলছিস? সিফাত বলে, দোস্ত গত রাতে তুই যে পেতনিটাকে দেখেছিস সে পেতনিটাকে আমার প্রয়োজন। সিফাতের মুখে এরকম কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকি। আমি বললাম, কিরে তোর মাথা কি ঠিক আছে? তুই ওই পেতনি দিয়ে কি করবি? সিফাত বলে, আরে বেটা পেতনিকে আমার কোনো দরকার নেই, আমার তো দরকার শুধু ওই পেতনির মাথার চুল। এ কথা বলে সে লোভনীয়ভাবে হাসতে থাকে। শুনেছি পেতনির চুলেই নাকি পেতনির সব শক্তি লুকায়িত থাকে, এই চুল আনতে পারলে সে অনেক কিছু করতে পারবে। সিফাতের মুখে এ কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। আমি বললাম, সিফাত শোন, এটা ছেলে খেলা নয়, এই ভয়ানক পেতনি মহিলাটি তোর জীবনও কেড়ে নিতে পারে। সিফাত বলে, আরে আমি কি পেতনিকে সেই সুযোগ দিব নাকি? আমি সেভাবেই যাব। আমরা সবাই মিলে সিফাতকে অনেক বুঝালাম, ভাই এটা করিস না, এর জন্য তোকে চরম মূল্য দিতে হবে। কিন্তু না, সিফাত কিছুতেই মানতে রাজি নয়। তখন সবাই যার যার মতো বাড়ি ফিরে যাই। সেদিন রাতে আমি, ফাহিম, খালেদ একসাথে বসে গল্প করছিলাম। হঠাৎই দেখি সিফাত হাতে একটা টর্চ নিয়ে আমাদের দিকে আসছে। এটা দেখে ফাহিম ও খালেদকে বলি, এই দেখতো সিফাত এদিকে আসছে না? ফাহিম বলে, হ্যাঁ, আরে তাই তো, এত রাতে সে কোথায় যাবে? দেখতে দেখতে সিফাত আমাদের কাছে চলে আসে। কিরে সিফাত, তুই এই রাতে কোথায় যাচ্ছিস? সে বলল, আজ যেভাবেই হোক আমি পেতনির মাথার চুল নিয়ে আসবই, আর সেই চুল দিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। সে বলেই হাসতে শুরু করে। হাসতে হাসতে অন্ধকারে মিলে যাই। আমি ফাহিম ও খালেদকে বলতে থাকি, যে সিফাত কি পাগল হয়ে গেল নাকি? পেতনির চুলে আসলেই অলৌকিক ক্ষমতা থাকে নাকি? ফাহিম বলে, সে এ কথা তার পূর্বপুরুষদের কাছে অনেক শুনেছে। যদি পেতনি সত্যিই থেকে থাকে তাহলে আমাদের কিছু একটা করতে হবে। যাই হোক, আমাদের কিন্তু সিফাতকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চল, দেখি সিফাত কোথায় গেছে। ফাহিম ও খালেদকে সঙ্গে নিয়ে আমি সামনের দিকে হাঁটতে থাকি। চারদিকে কুটকুটে অন্ধকার, তাই বেশি দূর দেখাও যাচ্ছে না। আমরা তিনজনে একটি মাত্র টর্চের আলোতে সামনের দিকে হাঁটতে থাকি। আমার কিছুটা ভয় করছে, কেননা গত রাতে আমি যে ভয়ঙ্কর পেতনিকে দেখেছিলাম। আমি ভয়ে ভয়ে সামনে এগোচ্ছি। চারপাশে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমরা অনেকটা পথ যাই, কিন্তু কোথাও সিফাতকে দেখতে পাচ্ছি না। একসময় তিনজনে মিলে সিফাতকে ডাকতে থাকি, কিন্তু কোথাও সিফাতকে খুঁজে পাচ্ছি না। হঠাৎই আমার কাছে মনে হয় পাশের ঝোপের আড়ালে কেউ বসে আছে। আমি তাদেরকে না বলেই সেখানে থেমে যাই। আমার কাছে কোনো টর্চ নেই,
তাই অন্ধকারে জুপের আড়ালে দেখার চেষ্টা করি কে এখানে, কিন্তু না, সেখানে কেউ সাড়া দেয় না। দেখি ফাহিম ও খালেদ আমাকে রেখে অনেক দূর চলে গেছে। আমার কিছুটা ভয় ভয় লাগছে। জুপের আড়ালে আসলে খেয়ে বসে আছে, কোথাও সিফাত নয় তো? আমি সিফাতের নাম ধরে ডাকি, এই সিফাত, তুই এখানে কি করিস? কিন্তু না, আমার ডাকে সেখান থেকে কেউ সাড়া দেয় না। একবার চিন্তা করলাম, হয়তো কেউ প্রকৃতির ডাকে সাড়া দিতে জুপের আড়ালে গেছে, তাই আমি খানিকটা সময় অপেক্ষা করি। ততক্ষণে তাকিয়ে দেখি ফাহিম ও খালেদ অনেক দূরে চলে গেছে। এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না, কেননা চারপাশে অন্ধকার থাকলেও ভালো করে খেয়াল করলে কিছুটা হলে আন্দাজ করা যায়। আমি আবারও কয়েকবার ডাক দিই, কিরে এখানে সিফাত আছিস? কারো সাড়া না পেয়ে আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আস্তে আস্তে চুপের আড়ালে গিয়ে দেখি কেউ একজন সেখানে বসে আছে। অন্ধকারে ভালো করে বোঝাও যাচ্ছে না কে সে বসে আছে। আমি সেখানে গিয়ে সেটার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করি, কে রে? তখনই আমি সব থেকে বেশি ভয় পাই। দেখি এখন আমি যার কাঁধে হাত রেখেছি সে আর কেউ নয়, গত রাতে দেখা সে ভয়ঙ্কর মহিলাটি এখন ঠিক আমার সামনেই বসে আছে। আর মহিলাটি সরাসরি তার ঘাড় ঘুরিয়ে বলতে থাকে, বাবা তুই এসেছিস? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। এটা শোনা মাত্রই আমি ভয় পেয়ে চিৎকার করতে করতে সেখান থেকে দূরে পালানোর চেষ্টা করি, কিন্তু সেখানে এতটাই অন্ধকার ছিল যে আমি ঠিকমতো দৌড়াতে পারছি না। এক সময় খেয়াল করি মহিলাটি আমার পিছু নিয়েছে। সে বারবার বলছে, বাবা তুই পালাচ্ছিস কেন? আমি দ্রুত দৌড়াতে গিয়ে হঠাৎই কোনো একটা গাছের সাথে ধাক্কা খাই আর সেখানেই মাটিতে পড়ে যাই। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যায়। তারপর আর আমার কিছু মনে নেই। যখন আমার চোখ খুলে তখন আমি দেখি চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সেখানে ফাহিম, খালেদ ও সিফাত দাঁড়িয়ে আছে। আমি স্বাভাবিক হলে তারা আমাকে জিজ্ঞেস করে, কিরে হঠাৎই তোর কি হয়ে গেল? তুই তো আমাদের সাথেই ছিলি, তাহলে তুই কখন সেই জুপের পাশে গেলি? রাতে ঘটে যাওয়া সব কিছু তাদেরকে বলি। তারা এটা শুনে ভয় পেয়ে যায়। সিফাত বলতে থাকে, কিন্তু পেতনিটা কেন যে আমার সামনে পড়ে না? সিফাতকে সাবধান করে আমি বলতে থাকি, বেটা এখন আর বাড়িস না, কেননা গেল রাতে আমি যা দেখেছি তা খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু সিফাত তুই হঠাৎ কোথায় চলে গিয়েছিলি? সিফাত বলে, আরে বেটা আমি তো তোর সাথে নিয়ে আফুর বাড়িতে গিয়েছিলাম, আর তোরা ভেবেছিলাম আমি পেতনি ধরতে গিয়েছি। আমি রেগে গিয়ে সিফাতকে কয়েকটা ঘুষি দিয়ে বলতে থাকি, আর কোনোদিন যদি এভাবে আমাদের সাথে মজা করিস তাহলে তোর একদিন কি আমাদের একদিন, চল এখন একটু ঘুরে আসি। সিফাত বলে, ও হ্যাঁ, আমি তো আজ রেশমাকে দেখতে যাব। রেশমার কথা শোনা মাত্র জিজ্ঞেস করি, আচ্ছা তোদের ভালোবাসা কতটুকু গড়ালো? সিফাত বলে, আর বলিস না, মেয়েটার অনেক অহংকার, সে আমাকে পাত্তাই দিতে চাই না। এটা শুনে আমি বলি, তাহলে এই মেয়ের চিন্তা মাথা থেকে বাদ দে। যে মেয়ে তোকে মূল্যায়ন করবে না, তোর সাথে ভালো বিহিত করবে না, তার কাছ থেকে কি ভালোবাসা আশা করবি? সিফাত বলে, দোস্ত আমি তো মেয়েটাকে সত্যিই ভালোবাসি, সত্যিই তাকে আমি অনেক ভালোবাসি। খালেদ বলে, কিন্তু তাদের অবস্থাটা একবার দেখেছিস, তারা কত বড় লোক, আর তোদের কি বা আছে? সিফাত বলে, দেখ খালেদ তুই এটা বুঝবি না, ভালোবাসা কখনোই সম্পদ থেকে হয় না। সিফাত আস্তে আস্তে সামনের দিকে হাঁটে। সে বলে, তোরা এদিকে আয়, একটা জিনিস দেখাই। আমরা কৌতূহল নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াই। সিফাত হাত উঁচিয়ে বলতে থাকে, ওই দেখ একটা খেজুর গাছ। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি, এটা যে খেজুর গাছ, আমরা তো তা দেখতেই পাচ্ছি। তুই আমাদের নতুন করে খেজুর গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিবি নাকি? এ কথা বলেই আমরা সবাই হাসতে থাকি। সিফাত আমাদের থামিয়ে বলে, বোকার দল, আমার কথা তো শেষ হয়নি এখনো। আমরা চুপ হলে সে বলে, ওই যে খেজুর গাছটি দেখছিস, যে দেখ খেজুর গাছের মাঝখানে অন্য একটি গাছ দেখা যাচ্ছে। তোরা বল, এই গাছটি কি এখানে কেউ রোপণ করেছে? আমরা মাথা নাড়িয়ে বলি, না তো। সে বলে, তাহলে একবার চিন্তা করে দেখ, খেজুর গাছটি সে পরগাছাকে আপন করে ভালোবেসে নিজের মধ্যে ঠাঁই দিয়েছে। ভালোবাসা হলো এই গাছগুলোর মতো,
আমি সিফাতকে থামিয়ে বলতে থাকি, একদিন এই পর গাছটি বড় হয়ে খেজুর গাছটিকে মেরে ফেলবে, তখন খেজুর গাছের কোনো অস্তিত্ব থাকবে না। এই তোর ভালোবাসা? সিফাত বলে, আরে বেটা, তোরা ভালোবাসার মানে বুঝবি না, তাই তো এখনো তোরা সিঙ্গেল আছিস। সিফাত কবির ভাষায় বলতে থাকে, ভালোবাসা তো হলো মনকে মন চেনা। যদি একটি মন আরেকটি মনকে চিনতে পারে, বুঝতে পারে, সেটাই ভালোবাসা। আমরা সিফাতকে থামিয়ে বলি, আরে বেটা, ভালোবাসার অর্থ পরে বলবি, এখন দেখ ওই যে তোর ভালোবাসার মানুষটা সেজে গুজে এদিকে আসছে। সিফাত সেদিকে তাকাতেই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। এই তোরা সবাই লুকিয়ে পড়, রেশমা আমাকে তোদের সাথে দেখলে অন্যরকম ভাববে। সিফাতের কথা মতো আমরা তিনজনেই একটি যুগের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। রেশমা কাছে আসতেই সিফাত তার হাতে ভাব বিনিময় করার চেষ্টা করে, কিন্তু রেশমা তাকে কোনো পাত্তাই দেয় না। আমরা আড়াল থেকে সবই দেখছি। সিফাত বলে, দেখো রেশমা, আমাকে তুমি সবসময় এড়িয়ে চলো কেন? রেশমা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আর সিফাতের মুখে এসব কথা শুনেই রেশমা হঠাৎই সিফাতের গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, তোর মতো শত শত ছেলে আমার ফিসে করে, আর তুই কিনা আমাকে ভালোবাসা দেখাতে এসেছিস? সিফাত গালে হাত থেকে চুপ করে দাঁড়িয়ে থাকে। ফাহিম, আমি ও খালেদ তিনজনেই রেশমার দিকে ক্ষিপ্ত হয়ে গেলে সিফাত আমাদেরকে থামায়, বলে, যা তোরা শান্ত হ, রেশমাকে আপন করে পেতে আমি সবকিছুই করতে পারি। এই কথা বলে সে আমাদের সাথে হাঁটতে থাকে। আমি সিফাতকে জিজ্ঞেস করি, আচ্ছা সিফাত, রেশমা যখন তোকে থাপ্পড় দিল তখন কিছু বললি না কেন? আমি হলে তো ওই মাইয়াকে পাল্টা আরেকটি থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যেতাম। মেয়ে মানুষ বলে সে তোর সাথে এমন বিহিত করতে পারে না। সিফাত একটা রহস্যময় হাসি হেসে বলে, রেশমা, তুই তো আমার ওই হবি। আমরা সিফাতের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করি, রে সিফাত, তুই কি করতে যাচ্ছিস? সিফাত বলে, এইবার আমি এমন কিছু করব যার ফলে রেশমা আমাকে না ভালোবেসে থাকতে পারবে না। জিজ্ঞেস করি, সেটা কিভাবে? সিফাত বলে, সেটা তোরা সময় হলে দেখতে পারবি। সেদিনের মতো আমরা যার যার বাড়ি ফিরে যাই। বাড়িতে ফিরতেই মা আমাকে একটা তাবিজ দিয়ে বলতে থাকে, এই নে বাবা, এই তাবিজটা তোর হাতে বেঁধে রাখ। আমি তাবিজটি হাতে নিয়ে ভাবতে থাকি, এই তাবিজটি কি সত্যি আমাকে সেই সব ভয়ঙ্কর জিনিসদের হাত থেকে রক্ষা করতে পারবে? যাই হোক, মা যেহেতু দিয়েছে তাই তাবিজটি হাতে বেঁধে নেই। সিফাত বাড়িতে মন মরা হয়ে বসে আছে। আর মা জিজ্ঞেস করে, কিরে সিফাত, মন মরা হয়ে বসে আছিস যে? সিফাত বলে, মা, আমাকে একটু একা থাকতে দাও তো। এ কথা বলেই সে বাড়ি থেকে বের হয়ে যায়। আর প্রতিমধ্যে সিফাতের সাথে আমার দেখা হয়ে যায়। আমি তাকে সান্ত্বনা দেই, দেখ ভাই, রেশমা তোকে প্রত্যাখ্যান করেছে, তো কি হয়েছে? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? সিফাত বলে, দেখ, এমনিতেই মন ভালো না, যা তা বলে মেজাজ খারাপ করবি না বললাম। আমি বললাম, আরে তুই রাগ করছিস কেন? আমি কি তোকে খারাপ বুদ্ধি দিয়েছি? সিফাত বলে, দেখ, আমি রেশমাকে ভালোবেসেছি, আর রেশমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসার কথা চিন্তা করতেও পারবো না। আচ্ছা, তোর হাতে এটা কিসের তাবিজ? আমি তাকে তাবিজটি দেখিয়ে বলি, এটা শরীর বন্ধের তাবিজ, মা আমাকে দিয়েছে। সিফাত বলে, এই তোর মা এই তাবিজটি কার থেকে এনেছে? তখন আমি বলি, আরে আমি কি জানি কার কাছ থেকে এনেছে, আমি মাকে জিজ্ঞেস করে নিই। মাকে জিজ্ঞেস করতে পাশের এলাকার একটি কবিরাজের নাম বলে। সিফাত বলে, হয়েছে হয়েছে, এখন আমরা কবিরাজের বাড়ি যাব। দুজনেই কবিরাজের বাড়িতে যাই। গিয়ে দেখি কবিরাজকে ধ্যানে বসে আছেন। যদিও আমি এসব কবিরাজ বিশ্বাসী নয়, তবুও সিফাতের জোরাজোরিতে এখানে আসলাম। সিফাত সব কিছু খুলে বলে, আমি রেশমা নামের একটি মেয়েকে ভালোবাসি, আপনি যেভাবে হোক আমাকে কাজটি করে দিন। আমি চাই মেয়েটি মন থেকে আমাকে ভালোবাসো। কবিরাজ বলে, দাঁড়া, এত তাড়াতাড়ি করলে হবে নাকি? রেশমাকে পেতে হলে তোকে একটা কাজ করতে হবে। সিফাত জিজ্ঞেস করে, কি কাজ করতে হবে আমাকে? কবিরাজ বলে, সামনে অমাবস্যা আসতেছে, তোকে অমাবস্যার আগেই রাতের বেলা পেতনির থেকে তার মাথার চুল আনতে হবে, তারপর সেই চুল দিয়ে আমি কাজ শুরু করব। সিফাত বলে, ঠিক আছে, যেভাবে হোক আমি পেতনির মাথার চুল নিয়ে আসব। কবিরাজ সিফাতকে সাবধান করে বলে, ভুলেও এই কাজ করার সময় কাউকে সাথে নিবি না,
যদি সাথে কাউকে রাখিস তাহলে হিতে বিপরীত হবে। সিফাত বলে, ঠিক আছে, আমি অমাবস্যার আগেই পেতনির মাথার চুল নিয়ে আসবো। কথা বলে সিফাত ও আমি বাড়িতে ফিরে আসি। সিফাতকে জিজ্ঞেস করি, কিরে, তুই যে কবিরাজকে বলেছিস পেতনির মাথার চুল নিয়ে আসবি, কিন্তু তুই পেতনির চুল আনতে পারবি তো? সিফাত বলে, রেশমার ভালোবাসা পেতে আমি সব কিছুই করতে পারবো। সিফাত ভাবে, আচ্ছা, পেতনির চুলে যদি অলৌকিক ক্ষমতা থেকে থাকে তাহলে আমি পেতনির চুল আনতে পারলে নিজেই কাজটা করে নেব। আমরা দুজন গল্প করতে করতে বাড়িতে পৌঁছাই। দেখতে দেখতে দিন শেষে রাত ঘনিয়ে আসে, চারপাশে অন্ধকারে ছেয়ে যায়। সিফাত খেয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে একাই বেরিয়ে পড়ে। উদ্দেশ্য তার পেতনিকে খুঁজে বের করা। একবার পেতনিকে খুঁজে পেলেই হলো, তার তো শুধু মাথার চুল দরকার। তাই সে টর্চের আলোয় সামনে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। একটু এগোতেই সে দেখতে পায় রাস্তার পাশে নালায় একজন মহিলা জাল দিয়ে মাছ ধরছে। সিফাত মহিলাটির কাছাকাছি যেতেই মহিলাটিকে সিফাত ডেকে থামায়। সিফাত জিজ্ঞেস করে, আপনি রাতের বেলা এখানে মাছ ধরছেন, আপনার কি ভয় করে না? মহিলাটি বলে, বাবারে, গরিব হয়ে তো দেখোনি, তাই এ কথা বলছো। সিফাত মহিলাটির সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগোতে থাকে। সিফাত জিজ্ঞেস করে, আচ্ছা চাচি, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো এর আগে কখনো এই এলাকায় দেখিনি। মহিলাটি বলে, বাবা, এখানে বেড়াতে এসেছি, নদীর ওই পারেই আমার বাড়ি, কিন্তু আমি নৌকা বাইতে পারি না। সিফাত বলে, ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়, কেননা আমি এখন নদীর ওই পারে যাব, চলেন দুজনে একসাথে ওই পারে যাই। মহিলাটি অনেক খুশি হয়। মহিলার সাথে বড় একটি মাছ রাখার পাত্র। দুজনেই নৌকায় উঠে বসে আস্তে আস্তে নৌকাটির সামনে এগোতে থাকে। সিফাত জিজ্ঞেস করে, আচ্ছা চাচি, কি মাছ পেয়েছেন একটু দেখি তো। মহিলাটি পাত্রের ঢাকনাটি সরাতে সিফাত দেখে বড় একটি মাছ। মহিলাটি জিজ্ঞেস করে, তুমি এই রাতের বেলায় কোথায় যাচ্ছ? জবাবে সিফাত বলে, আমি নদীর ওই পারে যাচ্ছি। মহিলাটি আবার জিজ্ঞেস করে, তা কি জন্য যাচ্ছ? সিফাত বলে, আমি একটা গোপন কাজে বেরিয়েছি। মহিলাটি আবারও জানতে চাইলে সিফাত মুখ খুলে সে বলে, চাচি, আমি বেরিয়েছি পেতনির খোঁজে। মহিলাটি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, পেতনি? এই পেতনিটা আবার কি? সিফাত বলে, চাচি, আপনি অত শত বুঝবেন না। মহিলাটি জিজ্ঞেস করে, তা পেতনিকে দিয়ে তুমি কি করবে? সিফাত বলে, আরে চাচি, একটা পেতনিকে দিয়ে আমি কি করব? আমার তো দরকার পেতনির মাথার চুলগুলো। আর একবার যদি পেতনির মাথার চুলগুলো পেয়েই যাই তাহলে আমাকে আর কে আটকায়? আমি যা খুশি তাই করতে পারবো। সিফাত অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে, কিন্তু সে যখন ওই মহিলার দিকে তাকায় তখনই সে খেয়াল করে মহিলাটি আগের অবস্থান থেকে কিছুটা তার দিকে চলে এসেছে। সিফাত মনে মনে ভাবে, কি মনে হচ্ছে চাচি আগের অবস্থান থেকে কিছুটা আমার কাছে চলে এসেছে। সিফাত ব্যাপারটা খেয়াল করে। সিফাত যখন ওই অন্যদিকে তাকিয়ে কিছু বলতে থাকে তখন ওই সে মহিলাটি একটু একটু করে তার দিকে আসে। সিফাত ব্যাপারটি বুঝতে পেরে সে কিছুটা ভয় পেয়ে যায়। ততক্ষণে নৌকাটি মাছ নদীতে পৌঁছায়। মহিলাটি জিজ্ঞেস করে, বাবা, তুমি কি কখনো পেতনি দেখেছ? জবাবে সিফাত বলে, না চাচি, আমি কোনোদিন পেতনি দেখিনি, তবে আমার অনেক দিনের শখ পেতনি দেখার। মহিলাটি বলে, তুমি পেতনিকে ভয় পাও না? সিফাত বলে, আরে চাচি, আপনি কি যে বলেন, শুনেছি পেতনি নাকি মহিলা, তাহলে একটা মহিলাকে দেখে আমি কেন ভয় পাবো? আর সে যাই হোক। সিফাত আবারও অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। আর তার কথা বলা শেষ হতেই সে আবারও মহিলাটির দিকে তাকায়। আর তাকাতেই সিফাত যা দেখে তাতে তার চোখ জোড়া কপালে উঠে যায়। সে দেখতে পায় মহিলাটি তার একবারে পাশ ঘেঁষে বসে আছে। আর মহিলাতে কেমন যেন উদ্ভট গন্ধ ছড়াচ্ছে। সিফাত চমকে ওঠে, আরে চাচি, আপনি এখানে কেন? মহিলাটি বলে, তোমার খুব শখ পেতনি দেখার, তাই না? কি করতে চলেছে সিফাত কিছুটা অনুমান করতে পারে, তাই সিফাত বলতে থাকে, কে আপনি? মহিলা বলে, আমি সেই পেতনি। এটা শুনে সিফাত ভয় পেয়ে যায়। মহিলাটি দেখতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সিফাত খেয়াল করে এখন সে মাছ নদীতে আছে, আশেপাশে গুটগুটে অন্ধকার।
মাঝ নদীতে সে একা, তার ঠিক সামনে ভয়ঙ্কর একটা পেত্নী দাঁড়িয়ে আছে। পেত্নীটি বলে, অনেক দিন হলো শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও শিকার পাচ্ছি না। আজ তোকে পেয়ে ভালোই হলো। আজ তো তোর ঘাড় মটকাবো, তারপর আমি আহার করব। মহিলাটি তার মাছ রাখার পাত্র থেকে একটি বড় মাছ বের করে হাতে নিয়ে বলতে থাকে, আজ আর মাছ খাবো না। আজ তো তোকে পেয়েছি বলেই মহিলাটি মাছটিকে নদীর পানিতে ফেলে দেয়। সিফাত খেয়াল করে পেত্নীর মাথা ভর্তি চুল, লম্বা লম্বা চুল। সিফাত ভয় পেয়ে বলতে থাকে, তুমি আমাকে তোমার মাথা থেকে কিছু চুল দিয়ে দাও। পেত্নীটি ভয়ানকভাবে হাসতে থাকে। তুই বোকার মতো কথা বলছিস, তোর কোনো ধারণাই নেই যে আমি কি করতে পারি। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে যে কেউ ভয় পেয়ে যায়। কথা বলে সে আবারও হাসতে থাকে। ওই বিদঘুটে সেই হাসি, পেত্নীর হাসি নদীর ওপর প্রান্তে গিয়ে প্রতিধ্বনিত হয়। কালো ও লাল দেখতে সে ভয়ঙ্কর চেহারাটি সিফাতের দিকে তাকিয়ে আছে। পেত্নীটি সিফাতের খুব কাছে চলে আসে। সিফাত বয়ে বয়ে এক পা দুপা করে পেছনে সরে যেতে থাকে। আর এক সময় সে নৌকার শেষ প্রান্তে চলে যায়। এখন পেছনে গেলেই সে সোজা নদীতে পড়বে। সিফাত চোখ বন্ধ করে মনে মনে দোয়া পাঠ করতে থাকে। সে চোখ মেলে তাকাতেই দেখে পেত্নীটি তার খুবই কাছে চলে এসেছে। এক সময় পেত্নীটি তার মাথার চুল দিয়ে সিফাতকে পেঁচিয়ে ধরে তার দিকে টানতে থাকে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, আরে এসব জিনিস তো আগুন দেখে ভয় পায়। তাই সে সাথে থাকা দিয়াশলাইটি বের করে তাতে আগুন জ্বালাতেই পেত্নীটি তাকে ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে নদীর পানিতে লাফ দেয়। সিফাত ভয় পেয়ে যায়। সে বুকে তুতু দিয়ে বলতে থাকে, বাবা গো, এই তাহলে পেত্নী। সে দ্রুত নৌকা বাইতে থাকে। সিফাত তাকিয়ে দেখে পেত্নীটি নদীর যে স্থানে লাফ দিয়ে পানিতে পড়েছে সেই জায়গায় পানি এখনো নড়ছে। সিফাত প্রাণপণে নৌকা বাইতে থাকে। এক সময় সে নদীর ওপর প্রান্তে গিয়ে থামে। আর সেখানে নামতেই সে খেয়াল করে এখন সে আগের জায়গাতেই আছে। মানে এতক্ষণ সে নৌকা বেয়ে নদীর অন্য পারে গিয়েছে, এখন আবারও সে আগের জায়গাতে চলে আসে। এটা দেখে সে ভয়ে দ্রুত বাড়ির দিকে দৌড়াতে থাকে। আর হঠাৎই সে কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সে তাকাতেই দেখে সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে সিফাত কিছুটা স্বাভাবিক হয়। সিফাতের চোখে মুখে আমি স্পষ্ট বইয়ের ছাপ দেখতে পাচ্ছি। সিফাত আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাই আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আজ একটুর জন্য আমি প্রাণে বেঁচে ফিরলাম। সিফাতের মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে যাই। যে ছেলেটা সবসময় বলতো আমি পেত্নীর মাথার চুল আনতে যাব, আর সে কি এমন দেখেছে যার জন্য সে এমন আচরণ করছে। আমি তাকে অভয় দিয়ে বলি, দেখ সিফাত, তোর কিছুই হবে না, আমি তো আছি। সিফাত বলে, তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে চল, যে কোনো সময় ওই পেত্নীটা এখানে চলে আসতে পারে। আমি সিফাতকে তার বাড়িতে পৌঁছে দেই। সে এখনো বইয়ে আছে। দিন সকালে আমরা সকলে একসাথে আলোচনায় বসি। খালেদ বলে, সিফাত, আদৌ কি পেত্নীর চুলে কোনো অলৌকিক শক্তি আছে, নাকি এর পেছনে কোনো রহস্য লুকায়িত আছে? ফাহিম বলে, আমার তো মনে হয় পেত্নীর চুলে অলৌকিক ক্ষমতা থাকতেও পারে। যার ওঠে তা কিন্তু ঘটে। হতেও পারে পেত্নীর সমস্ত শক্তি তার চুলে অবশিষ্ট আছে। তাদের কথা শুনে আমি বলি, আরেকটি বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। পেত্নীর চুল আনতে পারলেই যদি সেই চুল দিয়ে অসাধ্য কিছু করা যায়, তাহলে সেটা সিফাতকে একাই কেন আনতে হবে? আমরা সবাই একসাথে পেত্নীর চুল আনতে গেলে সেখানে সমস্যা কোথায়? আমরা দেখেছিস আজ রাতে সিফাত পেত্নীর পিছু নিতে গিয়ে বেচারার প্রাণটাই হুমকির মুখে পড়েছিল। আর একটুর জন্য হলে সে তার প্রাণটাই হারাতো। আমি বলি, কোথাও এটা সেই কবিরাজের চাল নয় তো, যে সিফাত পেত্নীর চুল নিয়ে আসলে সেই চুল দিয়ে কবিরাজ তার উদ্দেশ্য হাসিল করতে পারবে? ফাহিম বলে, হলেও হতে পারে। কবিরাজ তো অনেক সময় মানুষকে টুপ হিসেবে ব্যবহার করে থাকে। সিফাত বলে, আমি যাব, আবারও আমি পেত্নীর চুল আনতে যাব। রেশমার ভালোবাসা পেতে এতটুকু তো আমাকে করতেই হবে। মানুষ তার ভালোবাসাকে জয় করতে কত কি না করে। আমি না হয় এই কাজটি করতে গিয়ে জীবনে একটি রিস্ক নিয়ে নিলাম, তাতে যাই হোক আমার কোনো আফসোস থাকবে না।
সিফাতকে থামিয়ে বলি, বেটা এসব পাগলামি করিস না, তোর কাছে তোর জীবনের চাইতে ভালোবাসাটাই বড় মনে হলো? সিফাত বলে, হ্যাঁ আমার কাছে ভালোবাসাটাই সবচেয়ে বড়। যে জীবনে রেশমার ভালোবাসা থাকবে না সেখানে এই সিফাতের জীবনের কোনো মূল্য নেই। আমার এক কথা, আমি অমাবস্যার আগেই পেতনির চুল নিয়ে আসবই, আর আমার ভালোবাসাকে জয় করে নেবই। আমি তাকে থামিয়ে বলি, আরে এটা কেমন হয়ে গেল না? যেখানে রেশমা তোকে সবসময় এড়িয়ে চলে, তোকে দেখতেই পারে না, সেখানে তুই তাকে ভালোবাসতে বাধ্য করবি। এটা কি ভালোবাসার মধ্যে থাকে? সিফাত বলে, তোরা জানিস না ওই রেশমার জন্য আমার ভেতরটা কেমন খা খা করে। যদি তোদের ভেতরটা দেখাতে পারতাম তাহলে তোরা বুঝতে পারতি। তোরা যে যাই বলিস, আমি যেভাবে হোক পেতনির মাথার চুল নিয়ে আসবই। ওই সময় আমরা সবাই যার যার বাড়ি চলে যাই। আমি মাকে জিজ্ঞেস করি, আচ্ছা মা, পেতনির চুলে কি আসলেই কোনো অলৌকিক শক্তি থাকে? দেখ বাবা, এটা আমরা লোকমুখে শুনে এসেছি, কিন্তু বাস্তবে পেতনির চুলে কোনো অলৌকিক শক্তি আছে কিনা তা আমার জানা নেই। কিন্তু হঠাৎই তুই এই কথা কেন জানতে চাচ্ছিস? আমি ইতস্তত বোধ করতে করতে বলি, না মা, এমনিতেই জানা ছিল তাই। মা জিজ্ঞেস করে, তুই আবারও কি সেই মহিলাটিকে দেখেছিস নাকি? আমি নাসূচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যাই। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসে। গত রাতের মতো সিফাত এইবারও কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। গভীর রাতে সে টর্চ হাতে আস্তে আস্তে সামনের দিকে হাঁটে, আর সেই সাথে দিয়াশলাই, কাঁচি ও লোহার লম্বা একটি রড নিয়ে যায়। মনে মনে কিছুটা ভয় পেলেও সে সামনে এগোতে থাকে, কিন্তু আজ সে পেতনির কোনো উপস্থিতি টের পাচ্ছে না। তবুও সে পেতনিকে খুঁজতে সামনের দিকে এগোতে থাকে। দেখতে পাই মাঠের মাঝখানে এক আগুনের গোলা দেখা যাচ্ছে। সিফাত ভাবে, এ কি, খোলা মাঠে এই আগুনের গোলা কিসের? সিফাত আস্তে আস্তে খোলা মাঠে নেমে পড়ে। সে খেয়াল করে যতই সে আগুনের দিকে এগোচ্ছে ততই আগুনের গোলাটি যেন বড় হচ্ছে। আর দেখতে দেখতে সিফাত আগুনের গোলার পাশে গিয়ে দাঁড়ায়। আর সে দেখে সেই মাঠের যত পোকামাকড় ছিল তা সবই সেই আগুনের ভিতর মিশে যাচ্ছে। সিফাত অবাক হয়ে সেটার দিকে তাকিয়ে আছে, কেননা আজ পর্যন্ত সে কোনোদিনই এরকম জিনিস দেখেনি। এটা কি হতে পারে? আর খোলা মাঠের সমস্ত পোকামাকড় সবকিছু এর ভিতর বিলীন হয়ে যাচ্ছে। এরকম অদ্ভুত জিনিস সে এর আগে কোনোদিন দেখেনি। সে আস্তে আস্তে আগুনের কাছে যায়। সিফাত থেমে যায়। সে কিছুটা অবাক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থাকে। এই আগুনে কি এমন আছে যার জন্য মাঠের সমস্ত পোকামাকড় আকৃষ্ট হয়ে এর ভিতর বিলীন হয়ে যাচ্ছে? সিফাত একটা ব্যাপার খেয়াল করে, সে আগুনের এতটাই কাছে দাঁড়িয়ে আছে, তবে সে আগুনের কোনো তাপ অনুভব করছে না। মানে এই আগুনের কোনো তাপই নেই। এটা দেখে সে কিছুটা অবাক হয়, কি হতে পারে এটা? আর আগুনের গোলাটি শূন্যে বেশি আছে। সিফাত বুঝতে পারে আগুনের গোলাটি ধীরে ধীরে তার দিকে আসতে থাকে। আর এটা দেখা মাত্রই সিফাত ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। সিফাত পেছন ফিরে তাকাতেই দেখতে পায় আগুনের গোলাটি এখন অনেক উপরে, শূন্য বেশি তার দিকেই আসছে। সে দৌড়ে অনেকটা দূরে চলে যায়। আর দ্বিতীয়বারের মতো সে পেছনে ফিরে তাকিয়ে দেখে কেউ নেই সেখানে। এটা দেখে ভাবে, যাক বাঁচা গেল। অদ্ভুত দেখতে সেই জিনিসটা এখন তার পিছু ছেড়েছে, কিন্তু সে জানিও না যে সেই আগুনের গোলাটি এখন ঠিক তার মাথার উপরে শূন্যে বেশি আছে। সিফাত হাঁটতে হাঁটতে রেশমার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সে দেখে একটা মহিলা ঘরের পাশ থেকে হেঁটে সোজা জঙ্গলের দিকে যাচ্ছে। সিফাত ভাবে, এই মহিলাটি মাঝরাতে জঙ্গলে যাচ্ছে কেন? সে মহিলাটির পিছু নেই, কিন্তু সিফাত জানে না সামনে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। সিফাত জঙ্গলে গিয়ে দেখে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সে খেয়াল করে রেশমার বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে আসছে। সিফাত ভাবে, এখন যদি লোকগুলো তাকে এখানে দেখতে পায় তাহলে তাকে চোর ভাববে। তাই সে একটা গাছের আড়াল লুকিয়ে পড়ে। খানিকটা বাদেই সে খেয়াল করে অচেনা মহিলাটি জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সিফাত ভাবছে, পেতনিটাকে আজ যেভাবেই হোক চুল কেটে নেব। তাই সে দ্রুত মহিলাটির কাছে যায়। সে মহিলাটিকে পেছন থেকে ধরে বলতে থাকে, আজ তোকে পেয়েছি, আজ তো আমি তোর চুল কেটে নিয়ে যাবই। কিন্তু তখনই বাদে বিপত্তি।
কেননা সে পেতনি ভেবে যাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে সে ছিল রেশমার নানি। সে বুঝতে পারে আজ সে কত বড় ভুল করেছে। মহিলার চিৎকার শুনে সেখানে বাড়ির লোকজন ছুটে আসে, আর তারা সবাই বলতে থাকে, সিফাত, তুই এত খারাপ ও নিচু মনের মানুষ। ততক্ষণে সেখানে রেশমাও চলে আসে। রেশমা বলতে থাকে, তোর তো লজ্জা শরম বলতে কিছুই নাই দেখছি। তুই আমার নানিকে জড়িয়ে ধরেছিস। তোকে আমি এতদিন ভালো ভাবতাম, কিন্তু আজকের পর থেকে বুঝলাম তুই একটা খারাপ ও বাজে ছেলে। ছি, শেষে কিনা এই ছিল তোর মনে? তুই না আমাকে ভালোবাসতি? বাড়ির লোকজন সিফাতকে চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়। সিফাত লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তখন মাঝরাত। সিফাত খেয়াল করে সে যতই সামনে হাঁটছে ততই তাকে কিছু একটা অনুসরণ করছে। সিফাত উপরে তাকাতেই দেখতে পায় সেখানে আগুনের সেই গোলাটি শূন্য বেশি আছে। আর এটা দেখা মাত্রই সেই গোলাটি শূন্য বেশি আছে, কিন্তু দৌড়ে যেখানেই যাচ্ছে সেখানেই সেই আলোটি যাচ্ছে। সিফাত ভাবে, এটা আবার কোন বিপদে সাহায্য। সেদিন কোনো রকম প্রাণপণে সে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে সিফাত রাতে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। এটা শুনে ফাহিম বলে, সবই বুঝলাম, কিন্তু তুই রেশমার নানিকে ধরতে গেলি কেন? রেশমার নানিকে কোন দিক থেকে পেতনি মনে হয়? সিফাত বলে, আরে বলিস না, আমার মাথায় এখন শুধু সেই পেতনি। যতদিন না আমি পেতনির মাথার চুল আনতে পারবো ততদিন আমার রাতের ঘুম হারাম। আমি বলতে থাকি, বেটা, তুই পেতনির মাথার চুলের আশায় শেষে কিনা রেশমার নানিকে জড়িয়ে ধরেছিস। আর এই ব্যাপারটা রেশমা সহ বাড়ির সবাই জেনে গেছে। মানে তুই এখন রেশমাকে পাওয়ার আশা বাদ দে, তাকে নিয়ে আর ভাবিস না। কেননা তুই যে কাজ করেছিস, শেষে কিনা তুই একটা বুড়ো বেটিতে জড়িয়ে ধরেছিস। এখন তো রেশমা তোকে ঘৃণার চোখে দেখবে। সিফাত বলে, আমি কি জানতাম যে ওই মহিলাটি রেশমার নানি? আমি তো তাকে পেতনি মনে করে ধরেছিলাম। আমরা সবাই তাকে বলতে থাকি, তোর মাথায় ওই পেতনির ভূত চেপে বসেছে। যখন থেকে তুই পেতনির কথা শুনেছিস তখন থেকেই তুই পেতনির পিছু নিয়েছিস। তবে যে তোকে পেতনি মেরে ফেলে। সিফাত বলে, সেদিন পেতনিটার কাছে পেয়েও ছেড়ে দিলাম। আর সত্যি কথা কি জানিস, পেতনির ভয়ানক চেহারা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পেতনি স্বাভাবিক অবস্থায় মানুষের মতো লাগে, কিন্তু সেটা তার আসল রূপে ফিরলে যে কেউ দেখে ভয় পেয়ে যাবে। সিফাত বলে, আরেকটা কথা জানিস, গেল রাতে আমি পেতনি খুঁজতে গিয়ে অদ্ভুত একটি জিনিস দেখেছি। আমি সিফাতের কথা শুনে জিজ্ঞেস করি, তা কি দেখেছিস তুই? জবাবে সিফাত বলে, আমি যা দেখেছি তা তোরা কোনোদিনই দেখিসনি। পেতনির খোঁজে আমি যখন রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম তখনই আমার চোখ যায় খোলা মাঠে। আমি সেখানে একটি আগুনের গোলা দেখছি, আর সেটার কাছে গিয়ে যা দেখেছি তা দেখে আমি খুব অবাক হয়েছি। দেখি মাঠের সমস্ত পোকামাকড় সবকিছু আলোর ভিতর বিলীন হয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হতে পারে সেটা। এক সময় আমি দেখতে পাই সেই আগুনের গোলাটি আমার দিকে আসতে থাকে, আর তখন আমি ভয়ে পালাতে থাকি। আমি দৌড়ে রেশমার বাড়ির সামনে চলে যাই। এরপরের ঘটনা তো তোরা শুনলি। ফাহিম বলে, সিফাত, তুই নিজের মান সম্মান কিছুই রাখলি না। তুই যে কেন এই কাজ করছিস তারা তো আর সেটা জানে না। এখন তো রেশমা তোকে পাগল বানিয়ে ছাড়লো। সিফাত বলে, ওই রেশমার জন্য সবকিছু করতে পারি, আমি পাগল। রেশমার জন্য আমি পাগল। সিফাতকে থামিয়ে বলতে থাকি, তুই সব কাজে আমাদের ডাকলেও রাতে পেতনির খুঁজতে গেলে তাই যাস কেন? সিফাত বলে, আমি জানি যেখানে বেশি সংখ্যক লোক থাকে সেখানে এসব পেতনি আসে না, তাই তো আমি রাতের অন্ধকারে একাই পেতনির খুঁজে বেরিয়ে পড়ি। খালেদ বলে, সবই বুঝলাম, কিন্তু তোর ওই আগুনের গোলার ব্যাপারটা বুঝলাম না। আমি তো কোনোদিন এসব আগুনের গোলা দেখিনি। যাই হোক, সিফাত, তুই সাবধানে থাকবি। আর রেশমার কথা ভেবে এসব পেতনির পিছনেও বাদ দে। তবে যে তুই পেতনির পাল্লায় পড়িস। সিফাত বলে, তোরা চিন্তা করিস না, আমি এখন সব কিছু নিয়েই তো পেতনির খুঁজে বের হই। এদের সাথে একটা টর্চ, কাঁচি ও লোহার রড। দিন আমি দিয়াশালাইয়ের জন্য বেঁচে ফিরেছি, আর পেতনিটা আগুনে ভয় পায়, কিন্তু কিছুই বুঝতে পারছি না যেহেতু আগুনের গোলাটা কি ছিল। আমি বলি, দেখ ভাই,
দিনকাল ভালো যাচ্ছে না, কোথাও আগুনের গোলাটি ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন নয়তো? ফাহিম বলে, আমি সিনেমায় দেখেছি এলিয়েনদের বাহনগুলো এভাবেই তাদের দিকে সবকিছু আকৃষ্ট করে, একে একে সবকিছু তার মধ্যে বিলীন করে নেয়। সিফাত বলে, তা জানি না, তবে আলোর গোলাটি সত্যিই দেখতে অদ্ভুত ছিল। সবাই বাড়ি চলে গেলে আমি কিছুক্ষণ সেখানে বসে থাকি। সিফাতের মুখে আলোর গোলার কথা শুনে ভাবতে থাকি, সত্যি কি সেটা ভিন্ন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন ছিল? আমার মনে সেটাকে দেখার প্রচণ্ড আগ্রহ জন্ম নিল। চিন্তা করলাম আজ রাতে আমি আগুনের সেই গোলা দেখার জন্য বের হব। তাই সন্ধ্যা হলে আমি হাতে একটা টর্চ ও একটি দিয়াশলাই নিয়ে বেরিয়ে পড়ি। দুদিন বাদে অমাবস্যা। তাই চারপাশে গুটগুটে অন্ধকার। আমি হাঁটতেছি, হঠাৎ ওই পেছনে কিছু একটা আওয়াজ করে ওঠে। মুহূর্তেই আমি চমকে উঠি। পেছনে ফিরে তাকাতেই সেখানে কিছুই নেই। ভাবছি অকারণে কেন সেখানে আওয়াজ হবে? হয়তো অনেক সময় না দেখা জিনিসগুলো এভাবে আওয়াজ করে থাকে। আমি কোনো কিছু না ভেবে সামনে এগোতে থাকি। আশেপাশে একটু আওয়াজ পেলেই সেদিকে টর্চ মেরে দেখার চেষ্টা করি। মনে মনে কিছুটা ভয় পাচ্ছি। যা জানি তা মনে মনে জপতে থাকি। অন্যদিকে সিফাত রাতের অন্ধকারে সবকিছু নিয়ে পেতনির খুঁজে বেরিয়ে পড়ে। সিফাত আজও আশেপাশে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু আজ সে কোথাও অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছে না। তবুও সে আশা ছাড়ে না। সে পেতনির খুঁজে দিক বিদিক হয়ে হাঁটতে থাকে। হঠাৎ ওই সিফাতের চোখ যায় সামনের ব্রিজের পানিতে। সে দেখতে পায় ব্রিজের নিচ থেকে চারপাশে আলো ছড়াচ্ছে। সে আলোতে সমস্ত পোকামাকড় সেদিকে আকৃষ্ট হয়। এটা দেখা মাত্র সিফাত ভয় পেয়ে যায়। সেভাবে সর্বনাশ, এটা তো গত রাতের দেখা সে আগুনের গোলা। সে বয়ে বয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আমি মনে অজানা ভয় ও আতঙ্ক নিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎই আমার চোখ যায় রাস্তার পাশে নালায়। দেখি নালায় কিছু একটা পড়ে আছে, আর সেটা একটু একটু নড়ছে। আমি টর্চ ধরতেই দেখি কিছু একটা নালার পানিতে পড়ে আছে। আরে এটা আবার কি? ধীরে ধীরে আমি সেখানে যাই। কাছে যেতেই দেখি কেউ একজন সেখানে পড়ে আছে। এটা দেখে আমি ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যাই। সর্বনাশ, এটা তো একটা ডেড বডি। একটু পর খেয়াল করি ডেড বডিটি আস্তে আস্তে পানির স্রোতে ভেসে যাচ্ছে। আমি রাস্তা দিয়ে সেটার পিছু যাই। এটা কার ডেড বডি হতে পারে? দেখে তো মনে হচ্ছে কোনো মহিলার লাশ পানির স্রোতে ভেসে যাচ্ছে। এক সময় আমি সেটার পিছু নিতে গিয়ে মাঠে নেমে যাই। অনেক মাঠঘাট পেরিয়ে শেষে দেখি লাশটি গভীর পানিতে চলে যায়। তখনও আমি সেটিকে অনুসরণ করে সামনে এগোতে থাকি। এক সময় লাশটি স্রোতে ভেসে যায়, সেই ব্রিজের দিকে যেতে থাকে। যে ব্রিজের নিচে আলোর গোলা দেখা যাচ্ছে, তখনও সেখানে সিফাত দাঁড়িয়ে আছে। আমি লাশটি অনুসরণ করে সেখানে এগোতে থাকি। হঠাৎই আমি কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। তাকাতেই দেখি সিফাত দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র সে চমকে ওঠে। আমিও কিছুটা ভয় পেয়ে যাই। বলি, কিরে সিফাত, তুই এত রাতে এখানে? সিফাতও আমাকে একই প্রশ্ন করে। আমি তখনও সেই লাশটিকে দেখার চেষ্টা করি, কিন্তু ততক্ষণে সেই লাশটি পানির স্রোতে বেশি অনেক দূর চলে গেছে। সিফাতকে জিজ্ঞেস করি, তুই কি এখানে পেতনির খুঁজে এসেছিস? জবাবে সিফাত বলে, এসেছিলাম তো পেতনির খুঁজে, কিন্তু এখানে আসতেই আজও সেই আগুনের গোলাটা দেখতে পাই, যার কারণে আমি এখানে এসেই থেমে যাই। সিফাতের মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করি, কোথায় সে আগুনের গোলা? সিফাত হাত উঁচিয়ে ব্রিজের পানির দিকে দেখিয়ে বলে, ওই যে আলো দেখছিস, ওইটাই সে আগুনের গোলার উৎস। এটা সম্পূর্ণ এখন ব্রিজের নিচে আছে, যার জন্য সেটা ভালো করে দেখা যাচ্ছে না। সিফাতের কথা শুনে আমি আগুনের গোলা দেখার জন্য রাস্তার পাশে পানিতে নেমে যাই। আমি কিছুটা এগোতেই দেখি সত্যি একটি আগুনের গোলা ব্রিজের নিচে পানির উপর শূন্যে বেশি আছে, আর পানির থাকা সমস্ত মাছ ও আশেপাশে থাকা সমস্ত পোকামাকড় সে আগুনের গোলার মাঝে বিলীন হয়ে যাচ্ছে। জিনিসটা দেখতে কেমন যেন। আমি এক দৃষ্টিতে সেটার দিকে দেখছি। এক সময় সেটি একটুখানি নড়ে ওঠে। আমি চমকে উঠি। আমার কাছে মনে হচ্ছে সেটি আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেটির তো আদৌ কোনো চোখ নেই। তবুও আমার কাছে কেমন যেন মনে হচ্ছে সেটি আমাকে দেখছে। আমি কিছুটা ভয় পেয়ে যাই। দেখি সেই আগুনের গোলাটি আস্তে আস্তে আমার দিকে আসছে। দেখা মাত্র আমি পানি থেকে উঠে পড়ি। সিফাতকে বলি, ভাই পালা এখান থেকে। আগুনের গোলাটি দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। এটা কোনো এলিয়ান বাহন নয়, জলদি পালা এখান থেকে। দূর
দুজনেই ভয়ে প্রাণপণে দৌড়াতে থাকি। আমরা দৌড়ে গ্রামে চলে আসি, আর গ্রামের রাস্তায় এসে দেখি রাস্তার পাশে একটা রিক্সা উল্টে পড়ে আছে। একজন মহিলা রিক্সার পাশেই পড়ে আছে। মহিলাটি ব্যথায় কাতরাচ্ছে। দুজনেই থেমে যাই। মহিলাটির কাছে যেতেই মহিলাটি বলতে থাকে, আমাকে সাহায্য করো, আমি বিপদে আছি। সিফাত ও আমি দুজনেই মহিলাটিকে সাহায্যের জন্য যাই। সিফাত আমার দিকে তাকিয়ে বলে, ভাই কোথাও এটা পেতনি নয় তো? আমি সিফাতকে একটা ধমক দিয়ে বলি, বেটা কিছুতে মজা চলে না, উনি পেতনি হতে যাবে কেন? তাছাড়া ওনাকে দেখে তোর কোন দৃষ্টিকোণ থেকে পেতনি মনে হচ্ছে? সিফাত বলে, তা অবশ্যই ঠিক, আর শুনেছি পেতনিরা একের অধিক লোকের সামনে আসে না। তাহলে আর চিন্তা কিসের? আচ্ছা আন্টি রিক্সাওয়ালা কোথায়? ওনাকে দেখছি না যে। মহিলাটি বলে, উনি নালার পানিতে কিছু একটা পড়ে থাকতে দেখে সেটার পিছু নিয়েছে। উনি মনে হয় নালার পানিতে কোনো মহিলাকে বেশি যেতে দেখেছে। শুনে সিফাত বলে, আরে এই মহিলাটি তো পেতনি। কথা বলেই সিফাত সেদিকে দৌড়াতে থাকে। আমিও সিফাতের পিছু নেই, কিন্তু হঠাৎই আমি পেছন ফিরে তাকাতে দেখি সে মহিলাটি আমার দিকে তাকিয়ে রহস্যজনকভাবে হাসছে। এটা দেখে আমি সিফাতকে ডেকে থামাই আর মহিলাটির ব্যাপারে বলি, কিন্তু যখনই আমরা মহিলার দিকে তাকাই দেখি সেখানে কেউ নেই। দুজনেই ভয় পেয়ে যাই। আরে এই মাত্র মহিলাটি এখানেই তো ছিল, তাহলে মুহূর্তের মধ্যে মহিলাটি কোথায় নাই হয়ে গেল। তখন আমার চোখ যায় সিফাতের মাথার উপর। দেখি আগুনের সেই গোলাটি সিফাতের মাথার উপর শূন্যে ভাসছে। আর এটা দেখে আমি ভয় পেয়ে যাই। ভয়ে আমি এক পা দুপা করে পেছনে সরতে থাকি। সিফাতকে ইশারায় বলি, তোর মাথার উপর কিছু একটা আছে। সিফাত উপরে তাকাতেই দেখে সে আগুনের গোলাটি তার মাথার উপর শূন্যে বেশি আছে। আমি সিফাতের দিকে তাকালে খেয়াল করি সে ধীরে ধীরে শূন্যে উঠে যাচ্ছে। এটা দেখে আমি দৌড়ে সিফাতকে ধরে ফেলি। সিফাত জলদি পালা এখান থেকে, এই জিনিসটা ভালো না, এটা তো তোকে গ্রাস করতে চাচ্ছে, তাড়াতাড়ি পালা এখান থেকে। এই বলেই দুজনেই দৌড়ে বাড়িতে চলে আসি। সিফাত মেজাজ হারিয়ে বলতে থাকে, রাতে না ঘুমিয়ে এত চেষ্টা করে যাচ্ছি, তবুও পেতনির দেখা পাই না। মাঝখান থেকে ওই আগুনের গোলাটা ঝামেলা করছে। সিফাত ভাবে আজ অমাবস্যা রাত আসতে চলেছে, তাই আজকের রাতে যেভাবেই হোক আমাকে পেতনির মাথায় চুল আনতেই হবে। এইসব আগুন দেখে ভয় পেলে চলবে না, নয়তো সে রেশমাকে পাবে না। আজ অমাবস্যা রাতে যেভাবেই হোক সেই পেতনির মাথার চুল নিয়ে আসবেই। এই কদিন যে বেহুদা সময় নষ্ট করেছে মাত্র, আজ আর কোনো সময় নষ্ট করা যাবে না। এক সময় দিন শেষে সন্ধ্যা নেমে আসে, চারপাশে অন্ধকারে ছেয়ে যায়। সিফাত প্রতিদিনের মতো আজও একটি টর্চ, দিয়াশালা, লোহার রড নিয়ে বেরিয়ে পড়ে। আজ সে সন্ধ্যা রাতেই বেরিয়ে পড়ে। প্রথমে সে চলে যায় নদীর তীরে, কেননা সেদিন নদীতেই সে পেতনিকে দেখেছিল। তাই সেভাবে হয়তো পেতনিটা নদীতেই বেশি থাকে। এটা ভেবে নদীর তীরে সে পেতনিকে খুঁজতে থাকে। চারপাশে এতটাই অন্ধকার হয়ে আছে, হবেই না কেন আজ যে অমাবস্যা রাত। দীর্ঘ সময় খোঁজার পরও সে পেতনির দেখা পায়নি। সেভাবে নদীর ওই পারে হয়তো পেতনির দেখা পেতেও পারে। তাই সে নৌকায় চড়ে নদীর ওই পারে যেতে থাকে। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। সেভাবে হয়তো নদীর ওপারে গেলে পেতনির দেখা পাবে। তাই সে এক মনে নৌকা বাইতে থাকে। হঠাৎই সে নৌকায় প্রচণ্ড ঝাঁকি অনুভব করে। সাথে সাথে সে চমকে ওঠে। পিছন ফিরে তাকালে দেখে সেখানে কেউ নেই। সিফাত আশেপাশে টর্চ মেরে দেখে, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না। সে আবারও নৌকা বাইতে থাকে। নৌকাটি এখন মাঝ নদীতে চলে এসেছে। সিফাত জানিও না যে অন্ধকারময় রাতে এই মাছ নদীতে তার জন্য কি অপেক্ষা করছে। সিফাত সরল মনে নৌকা বাইতে থাকে। হঠাৎই তার চোখ যায় নদীর পানিতে। সে স্পষ্ট পানিতে কোনো আগুনের গোলা দেখতে পাচ্ছে। সেভাবে হঠাৎই এই আগুনের গোলা আসলো কোথার থেকে। সিফাত উপরের দিকে আগুনের গোলার দিকে তাকায়, আর তখনই সে নৌকার প্রচণ্ড ঝাঁকি অনুভব করে। আর সাথে সাথে সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। অনেক কষ্টে সে কোনো রকমে নৌকায় ওঠে। আর নৌকায় ওঠার পর সে যা দেখে তা দেখার পর সিফাতের চোখ কপালে উঠে যায়। সিফাত দেখে সে মহিলাটি নৌকার শেষ প্রান্তে বসে আছে। এটা দেখা মাত্র বইয়ে তার গা কাটা দিয়ে ওঠে। হঠাৎ ওই মহিলাটি কোথার থেকে আসলো। সিফাত ভাবে, যা কাজ, তাহলে সে পেতনির চুল নিতে পারবো। কিন্তু
করে তাকাতেই সে আর আগুনের গোলাটি এখন আর কোথাও দেখা যাচ্ছে না। মহিলাটি ভয়ানকভাবে এক দৃষ্টিতে চারদিকে তাকিয়ে আছে। সিফাত জানিও না যে আজ তার সাথে কি ঘটতে চলেছে। মহিলাটি বলতে থাকে, তুই আমাকে খুঁজছিস তাই তো? সিফাত কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ খুঁজছি। মহিলাটি বলতে থাকে, অনেক দিন যাবৎ ভালো শিকারের আশায় ছিলাম, আজ সে শিকার পেয়ে গেলাম। আজকে অমাবস্যার রাত, তোকে শিকার করতে পারলে আমি খুবই শক্তিশালী হয়ে যাব। তখন কোনো কিছুই আমাকে পরাস্ত করতে পারবে না। সিফাত বলে, তোর সেই চিন্তা আর পূরণ হচ্ছে না, কেননা আজ আমি আমার কাজ করেই ছাড়ব। মহিলাটি এটা শুনে ভয়ানকভাবে হাসতে থাকে। বোকা ছেলে, এটা জানে না যে সে কার সাথে কথা বলছে। সিফাত দ্রুত মহিলার গায়ে লোহার রড দিয়ে আঘাত করে, আর সাথে সাথে মহিলাটি পানিতে পড়ে যায়। সিফাত ভাবে, যাক ভালোই হলো, এখন মহিলাটি পানিতে বেশি উঠলেই তার চুল কেটে নেব। কিন্তু মনে হচ্ছে মহিলাটি যেন পানিতে তলিয়ে গেছে, পানি থেকে আর যেন ভাসছে না। সিফাত হাতে থাকা বইটা দিয়ে পানিতে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোথাও মহিলাটিকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ওই সিফাত বুঝতে পারে তার কাঁধে কেউ একজন হাত রাখে। মুহূর্তে সে চমকে ওঠে, আর পিছনে ফিরে তাকাতেই দেখে ভয়ানক দেখতে সেই পেতনিটা তার একেবারেই সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে। এটা দেখে সিফাত ভয় কয়েক পা পিছিয়ে যায়। তখন নৌকাটি দুলতে থাকে। সিফাত অনেক ভয় পায়, আর নৌকাটি অতিরিক্ত দুলতে থাকায় সে আবারও নৌকা থেকে নদীতে পড়ে যায়। সে কিছুই বুঝতে পারছে না আজ তার সাথে এত কিছু ঘটে যাচ্ছে। সিফাত অনেক কষ্টে পুনরায় নৌকায় উঠে আসে। এবার সে দেখে ভয়ঙ্কর পেতনিটি নৌকার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এটি ভয়ানকভাবে হাসতে থাকে, বলে, আজ তুই তো গেলি রে। এ কথা বলেই পেতনিটি ধীরে ধীরে সিফাতের দিকে এগোচ্ছে। সিফাত ভয় পেয়ে যায়। সে পকেটে দেখা দিয়ে সেলাই বের করতেই দেখে সেটা পানিতে ভিজে একাকার। তারপর সিফাতের আগুন জ্বালানোর বৃথা চেষ্টা কোনো কাজে লাগেনি। তারপরও সে আগুন ধরানোর বৃথা চেষ্টা করে, এতে অবশ্যই কোনো লাভ হয়নি। ততক্ষণে পেতনিটি তার খুব কাছে চলে আসে। পেতনির শরীর থেকে উদ্ভট দুর্গন্ধ আসছে। পেতনিটি ভয়ানকভাবে হেসে বলতে থাকে, প্রতি অমাবস্যায় আমাকে শিকারের খুঁজে বের হতে হয়। অনেক খোঁজেও শিকার পাই না। আজ তোকে সহজেই পেয়ে গেলাম। তোকে মেরে আমি দ্বিগুণ শক্তিশালী হয়ে যাব। কথা বলেই পেতনিটি সিফাতকে শক্ত করে ধরে ফেলে। সিফাত নড়াচড়া করতে পারছে না। সে বারবার বলছে, আমাকে ছেড়ে দে, কিন্তু তার আকুতি আর মিনতিতে পেতনির মন গলেনি। সে তার মাথার লম্বা চুল দিয়ে সিফাতকে শক্ত করে পেঁচিয়ে ধরে। সিফাত ভাবে এটাই তার শেষ সুযোগ, তাই সে অনেক কষ্টে সাথে থাকা কাঁচিটা হাতে নিল। ততক্ষণে সিফাতের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে দেরি না করে পেতনির মাথা থেকে লম্বা এক গুচ্ছ চুল কেটে ফেলে, আর সাথে সাথে পেতনিটি সিফাতকে ছেড়ে দিয়ে বিকট আওয়াজ চিৎকার করতে থাকে। আর দেখতে দেখতে পেতনিটি নৌকায় লুটিয়ে পড়ে। এখন তার সামনে পেতনির মৃতদেহ পড়ে আছে। সে ধীরে ধীরে পেতনির মৃতদেহের কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, অনেক জ্বালিয়েছিস, আর তোকে সেই সুযোগ দেব না। সিফাত ভাবে, যাই হোক, এবার আমি সফল হয়েছি, এবার রেশমাকে আমি পেয়েই যাব। কিন্তু সে তো কোনো জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। সিফাত চুলের গোছা হাতে নিয়েই উল্লাস করতে থাকে। আর ঠিক তখনই সে খেয়াল করে তার থেকে কিছুটা দূরে সে আগুনের গোলাটি দেখা যাচ্ছে। এটা দেখা মাত্রই সে ভাবে, এটা আবার কি? পেতনিকে তো মেরেই ফেলেছি, কিন্তু এই আলোটা কিসের? সে খেয়াল করে আগুনের গোলাটি তার সামনে এসে থামে। সিফাত কিছুই বুঝতে পারছে না কি ঘটতে চলেছে। সে খেয়াল করে আগুনের গোলাটি ধীরে ধীরে পেতনির মৃত শরীরের ভেতর প্রবেশ করে, আর সাথে সাথে পেতনি জীবিত হয়ে ওঠে। সেটি আবারও উঠে দাঁড়ায়। সিফাত কিছু বুঝতে পারছে না সে আগুনের গোলার সাথে এই পেতনির সম্পর্ক কি। পেতনিটি ভয়ানকভাবে হাসতে থাকে। তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? আমি মরিনি, আর
আমাকে কেউ চাইলেও মারতে পারবে না। তুই আমার চুল কেটে আমার কিছুই করতে পারলি না। এখন তোকে শিকার করে আমি আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হয়ে যাব। কথা বলেই ভয়ঙ্কর পেতনিটি সিফাতের উপর হামলে পড়ে। সিফাত অনেক চেষ্টা করেও পেতনির সাথে লড়তে পারে না। লড়বেই বা কিভাবে? সে তো একজন মানুষ, তার তো পেতনির সাথে লড়াই করার মতো শক্তি নেই। পেতনিটি সিফাতকে শক্ত করে ধরে রাখে। সিফাত নড়াচড়া করতে পারছে না। এক সময় পেতনিটি বিকট আওয়াজ চিৎকার করতে করতে সিফাতের মুখখানা নদীর পানিতে ডুবিয়ে ধরে। সে একদমই নড়াচড়া করতে পারছে না। পানির নিচে তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই তার চোখের সামনে রেশমার চেহারাখানি ভেসে ওঠে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সিফাত পানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সিফাতের নিথর দেহ নৌকায় পড়ে থাকে। দিন সকালে সবাই নদীর তীরে সিফাতের মৃতদেহটি খুঁজে পায়। সবার মতো আমিও সেখানে যাই। সিফাতের মৃত্যুর খবর শুনে এলাকার অনেকেই সেখানে ভিড় করে। আমি সেখানে গিয়ে দেখি সিফাতের হাতে এক বোঝা চুল। এটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না গেল রাতে সিফাতের সাথে কি ঘটেছে। অনেকেই বলেছেন সিফাত পানিতে ডুবে মরেছে, কিন্তু আমি তাদের কথায় বিশ্বাসী নই। কেননা আমি তো জানি সে কার পিছনে ছুটছিল। সিফাতকে এই অবস্থায় দেখব তা কখনো ভাবিনি। আমার দু চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। খেয়াল করি সিফাতের মৃত্যুর খবর শুনে সেখানে রেশমাও এসেছে। আমি রেশমার দিকে তাকিয়ে ভাবতে থাকি, আহারে, আজ বেচারা সিফাত তোর জন্যই অকালে পৃথিবী থেকে চলে গেছে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের এই একটি ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে আপনারা কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ঘটনায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আরাফাত ভাই, এত সুন্দর করে আনোয়ার হোসেন ভাইয়ের ঘটনাটি আমাদেরকে পড়ে শোনানোর জন্য। সত্যি ভাই, খুব ভয়ঙ্কর একটি ঘটনা ছিল। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার কণ্ঠে এই ঘটনাটি আরো বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আনোয়ার হোসেন ভাইয়ের ঘটনাটি আরাফাত ভাইয়ের কণ্ঠে কেমন লাগলো। আর আরাফাত ভাই, আপনার প্রতি আসলে কৃতজ্ঞতার শেষ নেই। আপনি যেইভাবে আমাদের ভোটারটা টিমকে সাপোর্ট করে যাচ্ছেন, এটা আসলেই অকল্পনীয়। সারাদিন ডিউটি শেষে আবার আমাদের অডিও ক্লিপগুলো এডিটিং এর মহান দায়িত্ব আপনি নিজ কাঁধে তুলে নিয়েছেন ভাই। আমরা ভোটাররা সকলে আপনার প্রতি ভাই চিরকৃতজ্ঞ। ধন্যবাদ ভাই, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। তো বন্ধুগণ, এই ছিল আজকের আমাদের আয়োজন। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু দুটি ওয়ে আছে। আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে কিংবা ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আশা করব আপনারা কালেক্ট করে নেবেন এবং আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাবেন। তো আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।